জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। ফ্যাসিবাদ মুক্ত সংসদে বাজেট পাস হওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত। বিগত সময়ে যেসব সংস্থা বাজেটের সমালোচনা করত তারাই এবার এই বাজেটকে জনবান্ধব বলে মন্তব্য করেছেন। বিকেলে জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিতে সব ধরনের কার্ড আনা হবে একটি ইউনিভার্সাল কার্ডের আওতায়। পাশাপাশি ক্ষমতায় এসে বর্তমান সরকার কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা দেয়। এই সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 10 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং ভাষা ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শিক্ষা খাতের বেহাল অবস্থার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এবার বাজেটে শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এই খাতে জিডিপির 5% বরাদ্দ রাখা হবে। কিছু সময় বাংলাদেশকে শান্তি সমৃদ্ধি সিদ্ধান্ত গ্রহণ করেছি। পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন প্রাথমিক সহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ, সঠিকভাবে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সিলেবাসগুলো থেকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা, এই সকল বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই মাননীয় স্পিকার। এবং এই কারণেই আপনি দেখেছেন মাননীয় স্পিকার, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই যেন সত্যিকার অর্থেই সরকারি দল কিংবা বিরোধী দল সবার হয়ে ওঠে, সেটাই দেখতে চায় এই সংসদ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আগামী 5 আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, যা আপামর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার জায়গা ছিল। তিনি আশা করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে দেয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা হবে। রাজধানীর উন্নয়নে আলাদা বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট খুলে দেবেন। এটি আপামর জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে আশ্বাস শুনেছি, এটার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই রাখলাম। আমি অনুরোধ করব জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য, এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায় আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসাবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন, এটা আমি আশা করি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে নতুন বিল। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে কণ্ঠ ভোটে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বিলটি পাশের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে এই সংশোধন দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলের যৌক্তিক সংশোধনী পরে বিলটিতে
যোগ করে নেওয়া হবে এমন শর্তে পরে বিলটি পাশ করে জাতীয় সংসদ। নতুন এই আইনে বিনিয়োগ, শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম এক কর্তৃপক্ষের অধীনে আনা হয়েছে। এছাড়া বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সব সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন দেওয়ার জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে। এদিকে সংসদের বাজেট অধিবেশন শেষে বিরোধী দলীয় মুখপাত্র নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ইনভেস্ট বাংলাদেশ নামে যে আইনটি পাশ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলাপের সুযোগ দেওয়া হয়নি বিরোধী দলকে। সকল আইন তাড়াহুড়া করে পাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তারা সংবিধান সংশোধন কমিটি করেছে, এই বিষয়টা জনগণের সাথে আমরাও হতাশ। আমরা বলেছি গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একচুল ছাড় দেব না। সংসদের বাইরে এবং ভিতরে একটা বিল এসেছে, এই বিলে 4টি আইনকে রহিত করা হয়েছে, 2টা সরকারি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হয়েছে। গণতন্ত্রের যে দাবি, গণতন্ত্রের যে স্পিরিট, সেটা অনুযায়ী সংসদেও এটার বিস্তারিত আলাপ করার দাবি রাখে। ওনারা সংসদে আজকেই বিলটি উত্থাপন করেছে, বিলটি জমা দিয়েছেন, আজকে এটা উত্থাপন। সকল বিলই দেখছি আমরা অত্যন্ত তাড়াহুড়া করে পাশ করা হচ্ছে, আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন ফিরে না আসে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের ইতিহাস বারবার গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস, তাই সংগঠন হিসেবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে আর ফ্যাসিবাদী শক্তি ফিরে না আসে। জুলাইয়ের কৃতিত্বকে ব্যবহার না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। চিফ প্রসিকিউটর বলেন, ঢাকার মাতোয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। এই সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সময় কয়েকজন নিহতদের পরিবারও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরো যারা আছে এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৭৬,০০০ কোটি টাকা জব্দ করা হয়েছে, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, এর মধ্যে ৫৭,০০০ কোটি টাকা দেশে ও বিদেশে ১৯ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন ৩০,১৯৯ কোটি টাকা, যা বিগত অর্থ বছরের তুলনায় দ্বিগুণ। এর ৯৫%ই ব্যাংকের মাধ্যমে হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ৯৮টি মামলা করা হয়েছে। এ সময় আওয়ামী সরকারের আমলে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়ে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ অর্থ উদ্ধারের বিষয়ে ভালো সংবাদ পাওয়া যাবে। 11টি জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং ১৯,০০০ কোটি টাকা দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। আইন অনুযায়ী আমাদের যে ম্যান্ডেট দেওয়া হচ্ছে, যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা পরিচালনা করছি। এখন আমরা আশা করি এর মধ্যে দিয়ে আমাদের মিউচুয়াল ইভ্যালুয়েশনে আমাদের রেটিংটা ভালো হবে। আগামী ৫ আগস্টই খুলে দেওয়া হচ্ছে জুলাই জাদুঘর। আবারও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, বুধবার দুপুরে গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করে তিনি একথা বলেন। একটা জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার মানে যাত্রাভিমান, তার জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি সব কিছুকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসনকে চিরস্থায়ী করার একটা অন্ধ প্রয়াস এবং সেই উল্লাস আমরা দেখি। তো সেই জন্যে এই ইতিহাস আমাদের ভুলে যাওয়া উচিত হবে না। অনাগত ভবিষ্যতেও যাতে আর কেউ ওই একই মানে দিকে না এগোয়, সেটাও কিন্তু একটা মানে আমাদের দায়িত্ব, সেটাও মানে সতর্ক দেওয়া। এই দলটাকে, এই দলের নেতৃত্বে থেকে শেখ হাসিনা বাংলাদেশে যা যা করেছেন, সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো মানুষের মধ্যে জাগিয়ে রাখতে পারি, বহু প্রজন্ম আওয়ামী লীগের আইনিভাবে এখানে নিষিদ্ধ করার প্রয়োজন হবে না। আমি সেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবেশের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় আজ সারা দেশে 2 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন স্টল পরিদর্শন সহ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আনন্দের সাথে শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 3টা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে তাদের বিনিয়োগ $1 বিলিয়ন উন্নীত করতে আগ্রহী। প্রতিনিধি দল জানায়, তারা বাংলাদেশে বন্দর, রেলওয়ে সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এ বিষয়ে পরবর্তী মাসে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও তারা উল্লেখ করে। সিটি কর্পোরেশনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, নগরায়ণ বৃদ্ধির পাশাপাশি বর্জ্যও বাড়ছে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সবাইকে আহ্বান জানান মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে বর্তমান সরকার। সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা, ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলবে বলেও জানান তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সামিউল জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করছেন তারা। বৃহস্পতিবার সকাল 10টায় শাহবাগ থেকে শুরু হবে তৃতীয় দিনের কর্মসূচি। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের কর্মসূচিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। বিকেল 5:30টায় শিক্ষা ভবনের সড়ক ছেড়ে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। আমরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আর ওনার পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। ওরা চায় এই বছর রেজাল্ট অনেক খারাপ করাবে, পরের বছর আরেকটু ভালো করাবে। এটার কারণ কি জানেন? এটার কারণ ওরা বলতে চায় যে আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল, 4 বছর আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত করছি, তাই আমরা এখন আমাদেরকে ভোট দেন। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা 10 আগস্টের মধ্যে প্রস্তুত করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। বুধবার ইসি সচিবালয়ের নির্বাচন শাখা 3 থেকে জারিকৃত জরুরি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী খসড়া তালিকার ওপর দাবি কিংবা আপত্তি দাখিলের সময় 18 আগস্ট এবং তার নিষ্পত্তির শেষ সময় 23 আগস্ট ধরা হয়েছে। একই সাথে আগামী 27 আগস্ট সম্ভাব্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আদেশে জানানো হয়, সবশেষ প্রকাশিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 এবং এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী জেলা পরিষদ ব্যতীত বাকি সব স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে নির্দিষ্ট এলাকার ভোটারদের সুবিধার্থে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ, তার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা সুনির্দিষ্ট করেছে কমিশন।
এবার ভোট কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ ও সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রত্যেক আসামির বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গত 13 জুলাই বিকেলে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অনুসারীরা দলবল নিয়ে ডিডিএন নামে এই ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা চালায়। তার আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা ও প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। পরে 30 থেকে 35 জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। এতে করে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সাথে 37 লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও অপর 10 আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত। দুপুরে দীর্ঘ 12 বছর পর স্পেশাল দায়রা জজ আদালতে বিচারক ফারহানা ফেরদৌস 12 জন আসামির বিরুদ্ধে এই রায় দেন। রায়ে আসামি মোহাম্মদ ফরিদ খলিফা ও মোহাম্মদ মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, তবে তারা দুজনেই পলাতক। দীর্ঘদিন পর হত্যা মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন নিহতের পরিবারের স্বজনসহ সরকার পক্ষের আইনজীবী। দীর্ঘদিন পর হলেও এমন রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানান তারা। সতেরো বছর আগে পিরোজপুরে কলেজ ছাত্রী ঝর্ণা রানীকে হত্যা মামলায় আসামি লিটন মণ্ডলের ফাঁসির রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় এই রায় দেন আদালত। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান নেতৃত্বাধীন নারী ও শিশু নির্যাতন মামলার জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় দেয়। এর আগে 2019 সালের 27 জুন লিটন মণ্ডলের ফাঁসির আদেশ দেয় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2009 সালে 14 মে ঝর্ণাকে অপহরণের অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। পরে বরিশালের বানারীপাড়া থানা পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে ঝর্ণার মৃতদেহ উদ্ধার করে এবং লাশের ময়নাতদন্ত শেষে অজ্ঞাত লাশ হিসেবে দাফন করে। ঝর্ণার পরিবার পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনে ঝর্ণাকে শনাক্ত করে। এ ঘটনায় ওই বছরের 24 মে লিটন সহ 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করে নেসারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে নিহত ঝর্ণার বাবা। চট্টগ্রাম সহ 5 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সন্ধ্যায় চট্টগ্রামে সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারের নিবিড় পর্যবেক্ষণ, তদারকি, মাঠ পর্যায়ে তৎপরতা ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যায় ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন তিনি। বন্যায় ক্ষয়ক্ষতি ও ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের টেকসই জীবিকা নিশ্চিতের পাশাপাশি সহজ শর্তে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং জরুরিভাবে গৃহ নির্মাণে সরকারি তহবিল থেকে নগদ অর্থ ও ঢেউ টিন দেওয়া হবে। এ সময় ক্ষতিগ্রস্ত সেতু, সড়ক ও কালভার্ট মেরামতের পাশাপাশি দুর্যোগ সহনশীল অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এর আগে সকালে বান্দরবানে বন্যা ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার বলেও জানান তিনি। আগামী দিনের পুনর্বাসন কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করি, যাতে করে পুনর্বাসন কর্মসূচিও আমরা সমন্বিতভাবে করবার চেষ্টা করতে পারি এবং ত্রুটিমুক্তভাবে ইনশাল্লাহ করতে পারি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে সরকারের নিয়ত যেহেতু পরিষ্কার, আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তায়, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তায় ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলের দুর্গত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমর্থ হবে বলে বিশ্বাস।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামীকাল থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞা আরোপের ৮ দিন পর আজ থেকে সাজেক ভ্যালি সহ বাঘাইছড়ির সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণ উন্মুক্ত করে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস। এ সময় তিনি জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে আসায় সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়। টানা ভারী বর্ষণ, পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ৩ দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এদিকে বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞা আরোপের ৮ দিন পর আজ সাজেক ভ্যালি সহ ও বাঘাইছড়ির সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এর আগে রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানি এড়াতে ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সাজেক ভ্যালি। ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকায় ৫,০০০-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, গাইনি, চক্ষু, চর্মসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় বন্যার প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক সভায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়, উদ্ধার কার্যক্রম এবং দুর্গত মানুষের করণীয় বিষয়ে আলোচনা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলায় পেকুয়া উপজেলায় দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। খাদ্য সামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে সন্তোষ জানান দুর্গত মানুষরা। হামদর্দের মানবিক উদ্যোগকে স্বাগত জানান তারা। ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, দেশের যে কোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতায় অংশ হিসেবেই বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচি। তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এ সময় হারিয়ে যাওয়া ঐতিহ্য, জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তাঁতিদের আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার বলে জানান তিনি। সকল তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদন সহ বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া পার্বত্য অঞ্চলে বন্যা কবলিত তাঁতিদের সহযোগিতা পৌঁছাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি। যারা আপনারা তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করতে চান, আরও এ ব্যাপারে আন্তর্জাতিক বাজারে বা রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদের বিভিন্ন সমস্যা আপনারা ফিল করবেন, তাঁত বোর্ডের আমাদের চেয়ারম্যান সহ আমাদের কর্মকর্তারা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, সচিব সাহেব আছে। আমরা আপনাদের সাথে পরামর্শ করে আগামী দিনে কীভাবে এই তাঁত শিল্পকে আমাদের এই হারানো ঐতিহ্য ফিরে পেতে পারি, এই ব্যাপারে আমরা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেব। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীরা। দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভে অংশ নেয় নবনিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীরা। সমাবেশে বক্তব্য দেয় আউটসোর্সিং কর্মচারী জুলাই যোদ্ধা জিল্লুর রহমান সহ অন্যান্য।
অন্যান্যরা। বক্তারা বলেন, দীর্ঘ 8 থেকে 10 বছর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন তারা। পরে সরকারি বিধি অনুসরণ করে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি 54 জনকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে স্বল্প বেতনে নিয়োগ দেয়। একটি স্বার্থান্বেষী মহল এই নিয়োগ বাতিলের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। এই সময় নিয়োগ বহাল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে মানিকগঞ্জ শহরের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত এই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোসাম্মদ রওশন আরা বেগম, জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান তুলে ধরতে পালিত হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষায় নজরুল। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বর্ষায় নজরুল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন 21 পদকপ্রাপ্ত 2 শিল্পী ফাতেমাতুর জোহরা এবং ফেরদৌসারা। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এবার বছরব্যাপী নজরুল বর্ষ পালিত হবে বলে জানানো হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছে একটু পরে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচ বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং মহসিন হল মাঠে ভিড় করেছেন ভক্ত সমর্থকরা। সেই উচ্ছ্বাসের খবর জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ আহমেদ, আর মহসিন হল মাঠে আছেন হাসান আল মামুন। মাহফুজ, আর্জেন্টিনার সমর্থকরা জয় নিয়ে কতটা আশাবাদী, আর ব্রাজিলের সমর্থকরা কি ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছেন? অপসরা, যেমনটি আপনি আসলে বলছিলেন, এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণ কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সারাদিনে বৃষ্টি ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আর বৃষ্টির আওয়াজ দেখা যায়নি, যার ফলে যদিও কিছুটা কাদা রয়েছে তারপরেও ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন। রাত এখন হয়ে গেছে 1টা খুব কাছাকাছি। আর্জেন্টিনার একাদশ দিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে মহাশক্তিশালী এক মহারণের অপেক্ষায়, কিন্তু তার আগে দর্শকে পরিপূর্ণ কিন্তু টিএসসি। আর্জেন্টিনা এই ম্যাচটি জয়লাভ করলেই তারা কিন্তু ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার জন্য সেমিফাইনালে থেকে ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে আর্জেন্টিনার যে সমর্থনের জায়গাটি, দর্শকরা চলে এসেছেন নেচে গিয়ে তাদের সমর্থন তারা দিয়ে যাচ্ছেন। এতটা পর্যন্ত ভিড় যে আসলে গণমাধ্যম কর্মীদের জন্য জায়গাটি হচ্ছে না। সেখানে আর্জেন্টিনার ফ্যানরা এসেছেন, ব্রাজিলের ফ্যানরা এসেছেন, তারা কিন্তু আসলে উল্লাসে মেতে উঠেছেন। খেলা এখনো শুরু হয়নি, তবে তাদের প্রত্যাশা প্রিয় দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার ফাইনালে উঠবে। অন্তত শিরোপা নিক ফাইনালের আগে তারা বেরিয়ে হতে চায় না। এই ম্যাচের আগে যদি আমরা পরিসংখ্যানটা জানিয়ে যে বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মোট 5 বার মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড 3 বার জয়লাভ করেছে, আর্জেন্টিনা 2 বার জয়লাভ করেছে। তবে আর্জেন্টিনা আজ কিন্তু তাদের চিরচারিত আকাশি সাদা জার্সির পরিবর্তে নীল জার্সি পরে চলছে। যেই জার্সিতে মারাদোনা কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল 86-তে, যেই জার্সিতে সিমিওনা হারিয়েছিল 1998 সালে, সেই জায়গা থেকে আজকে কিন্তু দিয়েগো সিমিওনের ছেলেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন। সেই জায়গা থেকে আর্জেন্টিনার একাদশটি যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আর্জেন্টিনা কিন্তু চমক রেখেছে একাদশে। আজকের একাদশে কিন্তু ডিপল নেই। আর্জেন্টিনা বেশ দুর্দান্ত একটি শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে, যেহেতু ইংল্যান্ড দলও আসলে ছেড়ে কথা বলবে না। হ্যারি কেন, জুড বেলিংহাম, গর্ডন এবং তাদের 7 ফুট লম্বা ডিফেন্ডার নিয়ে তারাও কিন্তু এই ম্যাচটা জয়লাভ করতে যাবে। বিশেষ করে ইংল্যান্ড পুরো টুর্নামেন্ট জুড়ে যেমনটি ভালো খেলে এসেছে, সেই জায়গা থেকে তারা কিন্তু চাইবে এই ম্যাচটিও আর্জেন্টিনা থেকে ছিনিয়ে নিতে। অপরদিকে আর্জেন্টিনার চিন্তা তারা এই ম্যাচটাও জিতে ফাইনালে উঠতে এবং ফাইনালে গিয়ে ফ্রান্সের স্পেনের মুখোমুখি হবে। আর্জেন্টিনার একাদশটা যদি জানিয়ে দিতে চাই, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি তারা শুরুতে আক্রমণ ভাগে থাকবেন। ম্যাকঅ্যালিস্টার এবং সিমিওনে দুই পাশে আক্রমণে থাকবেন। এনজো ফার্নান্দেজ এবং পারেদেস থাকছেন মাঝমাঠের দায়িত্বে। টাকলাভিকো এবং মলিনার দায়িত্ব থাকবে 2 উইং থেকে ইংল্যান্ডের বলগুলোকে কাট অফ করা। এবং আর্জেন্টিনার যে বিখ্যাত ডুও মার্টিনেজ এবং রোমেরো, ডিফেন্সিভ যে আসলে সেন্টার ব্যাকের যে ডুও, তারা কিন্তু থাকবে দলকে
পূর্ণ সাপোর্ট দিতে, এবং গোলরক্ষককে মিলিয়ানো মার্টিনেজ গত বিশ্বকাপে তিনি গোল্ডেন গ্লাভ জিতেছেন। এই ওয়ার্ল্ড কাপে যদিও তেমনটি ছন্দে নেই, তবে যত ম্যাচ বাড়ছে তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে যেমনটি দেখছেন স্ক্রিন এই মুহূর্তে চালু হয়ে গেছে, এবং স্ক্রিন চালু হওয়ার সাথে সাথে কিন্তু দর্শকদের কিন্তু উল্লাসটা শুরু হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে লাইভটি দিচ্ছি এটি টিএসসির সামনে, তবে এখানেও কিন্তু লোকের আমরা দাঁড়াতে পারছি না সেভাবে। তবে হাসান, সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখছি যে ব্রাজিল যে ফ্যানরা তারা কিন্তু আজকে ইংল্যান্ডের ফ্যান হয়ে এসেছেন, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আর্জেন্টিনার যারা সমর্থক তারা কিন্তু হাজী মোহাম্মদ মহসিন হলের যে মাঠ সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে না। এখনও আধা ঘন্টার বেশি সময় বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে, এবং সাধারণ যারা দর্শক আর্জেন্টিনার সমর্থক তারা কিন্তু এখানে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিশ্বকাপের ফাইনালে কিন্তু স্পেন গিয়েছে, এবং সেখানে স্পেনের মুখোমুখি কে হবে সেই দিকেই কিন্তু আজকে লক্ষ্য থাকছে, এবং সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক তারা কিন্তু চাচ্ছেন যে আর্জেন্টিনায় বিশ্বকাপ ফাইনাল খেলবে দ্বিতীয়বারের মতো। গতবারে যেহেতু তারা চ্যাম্পিয়ন, এবং দ্বিতীয়বার এবারও তারা খেলবে। একই সাথে আজকের এই ম্যাচের মধ্য দিয়ে তারা ফাইনালে খেলবে, এবং মেসির যে নৈপুণ্য সেটি দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই মাঠটি কিন্তু পুরোপুরি পূর্ণ হয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানেই আসলে খেলা দেখানো হচ্ছে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এবং আর্জেন্টিনার সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। একই সাথে আমরা দেখেছি যারা আর্জেন্টিনার বিরোধী এই শিবিরটিও কিন্তু অনেক বেশি শক্তিশালী, তারাও কিন্তু এখানে এসেছেন, মাঠে খেলা দেখার জন্য, এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে এসেছেন, এবং প্রত্যেকে চাচ্ছেন যে এই খেলাটি আসলে উপভোগ্য হবে। এবং আর কিছুক্ষণের মধ্যে যেহেতু খেলাটি শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে এবারের বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে যেমন টান উত্তেজনায় পরিপূর্ণ ছিল, একই সাথে আজকের ম্যাচটিও তেমনটি হবে। যদিও এর আগের দুটি ম্যাচে অন্তত আর্জেন্টিনার সমর্থকরা কিছুটা হতাশ হয়েছিল, এবং প্রথম দিকে তারা কিন্তু আর্জেন্টিনা কিছুটা রয়েস হয়ে খেলেছিল, ফলে শুরুর দিকে গোল খেয়ে কিংবা পিছিয়ে থেকে কিন্তু শেষ মুহূর্তে এসে তারা নতুন করে কামব্যাক করেছে। এবং এই ম্যাচে তারা আর্জেন্টিনার সমর্থকরা যেটা বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনা শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলবে, এবং তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের মধ্য দিয়ে আসলে শুরু থেকে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। যেহেতু একটি সেমিফাইনাল ম্যাচ, সেক্ষেত্রে সবারই কিন্তু নার্ভের উত্তেজনা থাকবে। সেক্ষেত্রে মাঠের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন শুরু থেকে কন্ট্রোলে নেয় আর্জেন্টিনার মেসি এবং তার অন্যান্য সতীর্থরা, সেই প্রত্যাশা কিন্তু এখানকার আর্জেন্টিনার সমর্থকরা করছেন। এবং পুরো মাঠের যে নিয়ন্ত্রণ আমরা দেখেছি, এইখানে যারা খেলা দেখতে এসেছে তাদের শৃঙ্খলার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট পরিমাণে ভলান্টিয়ার রাখা হয়েছে। যেহেতু এর আগের কয়েকটি ম্যাচে আমরা দেখেছি যে সেখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে টিএসসি এবং মহসিন হল মাঠ থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ আহমেদ এবং হাসালান মামুন। এখন চারদিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পরেই। শেষ করছি এখন চারদিক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।